নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হাজারদুয়ারি উপন্যাসের আজকে আপনারা শুনবেন ষষ্ঠ পর্ব। আগের পর্বে শুনেছিলেন সুমন সেনের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে শ্রীর মন যখন ভালো ছিল না, তার মধ্যেই একদিন দীপা আসে তার সাথে দেখা করতে। শ্রী কথায় কথায় দীপাকে বলে তার যদি গোপেনকে ভালো লাগে তাহলে শ্রী ওদের দুজনের মধ্যে আসবে না। দীপা একটু অবাক হলেও কোনো কথা না বলে চলে যায়। দীপা ফিরে যায় সম্বলপুর হঠাৎ এবং সবার জন্য চিঠি লিখে রেখে যায়। এক রবিবারে শ্রী গোপেনের সাথে সুমন সেনকে হসপিটালে দেখতে যায়, কিন্তু সেদিন সুমনের শরীর খারাপ থাকায় সে শ্রীকে চিনেও ঠিক চিনতে পারে না। আজকে শুনবেন এরপর থেকে। জিপের কাছে এসে গোপেন বলল, তুমি বাড়ি যাও, আমি একটু যাব বোসদার বাড়িতে। আমাকে নিয়ে যাবে না? কলকাতার বোসদা তো। হ্যাঁ, কলকাতার বোসদাই, কিন্তু তুমি গিয়ে আর কি করবে? উনি তো ফ্যামিলি আনেননি, অন্য একজন কলিগের সঙ্গে ফ্ল্যাটে শেয়ার করে থাকেন। আর তাছাড়া আমরা তাস খেলব। তুমি তো তাস চেনোই না। না, স্বামী স্ত্রীর কিছু কমন ইন্টারেস্ট থাকা তো উচিত, নইলে একটু প্রবলেমই হয়। জানি। তা খাবে কোথায় তুমি? খেয়ে নেব যা হয় কিছু, বোসদার ওখানেই খাবো। ফিরবে কখন? বলতে পারি না, দেরি হবে আমার। তুমি নেমে বাইধরকে পাঠিয়ে দাও। বাইধর যখন গাড়ি ঘোরাচ্ছিল তখন গোপেন বলল, এমডি বলছিলেন তোমাকে কোথায় যেন দেখেছেন। একটা কবিতাও বললেন তোমাকে দেখে। কবিতা? হ্যাঁ, ইংরেজি কবিতা। আমি তো আবার ওসব কাব্যি টাব্যি বুঝি না, আমি ইঞ্জিনিয়ার মানুষ। কবিতার জগতে অপাংতেও বলে কেউই নেই। প্রত্যেক শিক্ষিত মানুষেরই কবিতা পড়া ও বোঝা উচিত। সাহিত্য। সুপ্রিম কোর্টের জজ সাহেব থেকে তোমার মতো ইঞ্জিনিয়ার সকলের কাছেই কবিতা সমান সম্মানিত। সাহিত্য। গোপেন কোনো জবাব না দিয়ে বলল, এসো বলে জিপের দরজা খুলে দিল। বাইধর অ্যাক্সিলারেটরে পায়ের পাতা দিয়ে চাপ দেবার আগে বলল, এমডি যেমন মনে করার চেষ্টা করছেন কোথায় দেখেছেন তোমাকে, তুমিও একটু মনে করার তেমনই চেষ্টা করো। তোমার কি হয়েছিল? এখন যেমন কথা তুবড়ি ফুটোচ্ছ, তাতে তো মনেই হয় না যে একটু আগে তুমি প্রায় ভিড়মি খেয়েই পড়েছিলে। আমার? হ্যাঁ, তোমার কথাই তো বলছি। জানি না, হাসপাতালে আমার ভালো লাগে না, এই জন্যই তো আমি আসতে চাইনি। তাছাড়া আমি তো বলিনি শরীর খারাপ, তোমার এমডি তো অসুস্থ করে দিলেন। এটা অবশ্য দেখলামই। যাও বাইধর, ফিরে বোসদার বাড়িতে এসো। এখান থেকে আমি কারোর সঙ্গে চলে যাব সেখানে। বাইধর কম্পাউন্ড পেরিয়ে পথে পড়েই জোর ছোটালো জিপ। বলল, কেমন দেখলেন মেম সাহেব বড় সাহেবকে? ভালো না। ভালো না? না, উনি তো মানুষই চিনতে পারছেন না। তাই? ইস, বড় সাহেব ভালো না হয়ে উঠলে কি হবে ভাবাই যায় না। তোমাদের বড় সাহেবের বাড়ি থেকে কেউ আসেননি? কাউকে খবর দেওয়া হয়নি? হয়েছে তো, ওর মা এসেছেন, হাসপাতালেও আসেন রোজ সকালবেলা। তাই? কোথায় উঠেছেন? বড় সাহেবের বাংলোতেই। ও, আর কেউ আসেননি? বোধ হয় না, এলে তো দেখতাম। বাবা? বাবা বোধ হয় নেই, উনি তো বিধবা, তবে খুব শিক্ষিত। কি করে বুঝলে? কথায় কথায় ইংরেজি বলেন বুঝি? ইংরেজি জানা কত অশিক্ষিতই তো দেখি চারধারে। উনি ইংরেজি জানেন না যে তা নয়, তবে শিক্ষিত বলছি অন্য কারণে। প্রত্যেকের সঙ্গে এত ভালো ব্যবহার করেন, সেটাই তো আসল শিক্ষা। শ্রীর মনে পড়ল সেদিনের কথা।
যেদিন সুমন প্রথম ওকে নিয়ে ওর বাড়িতে গিয়েছিল। তখনও সুমনের বাবা বেঁচে ছিলেন। শ্রী প্রণাম করায় সুমনের মা মাসিমা ওর চিবুক ছুঁয়েছিলেন, তারপর গালে চুমু খেয়েছিলেন আদর করে, বলেছিলেন, তোমার নামটি সার্থক। সুমন বলে উঠেছিল, মুখ দেখেই ভুলে যাও না মা, হার লুক ইজ ডিসেপটিভ। বাড়িতে যখন বাইধর নামিয়ে দিয়ে গেল তখন বড় ভারশূন্য উদ্দেশ্যহীন মনে হলো স্ত্রীর নিজেকে। একা বাড়িতে এখন একা একা খাবে, খেতে হয় বলে খাবে, তারপর কোনো বই পড়বে, নয়তো ওড়িয়া হরফ চিনবে। দৈনিক সমাজ রাখে 1 কপি করে, গোপেন তাড়াতাড়ি ওড়িয়া লিখতে পড়তে পারবে বলে। তারপর আর সময় কাটবে না, পাথরের মতো ভারী হয়ে বসে থাকবে। শ্রী ঠিক করল 2-1 দিনের মধ্যেই সুমনের মার কাছে যাবে ও। এই সময় ওর পাশে গিয়ে দাঁড়ানো দরকার। কিন্তু মাসিমা যদি অপমান করেন, যদি খারাপ ব্যবহার করে চলে যেতে বলেন। মায়ের মন তো সবই বোঝে। সুমনের এই অবিবাহিত জীবন, এত সুখের মধ্যেও এত অসুখের মতো ছটফটানির আসল কারণ যে শ্রী, তা আর কেউ না বুঝুন মাসিমা তো নিশ্চয়ই বোঝেন। তবে এটা হয়তো শ্রীর ভুল। প্রায় 1 দশকেরও বেশি সময় হয়ে গেছে। এর মধ্যে শ্রীকে ভুলে যাওয়াই উচিত সুমনের। আরও কত নারী নিশ্চয়ই এসেছে এর মধ্যে, শ্রী জানবে কি করে? বাইধর চলে গেল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ওর হঠাৎ মনে পড়ল দীপার চিঠিটির কথা। হঠাৎই ভারশূন্যতা কেটে গেল। ভরত দরজা খুলেই বলল, এ কি, তোমরা যে বললে দুপুরে নাও ফিরতে পারো? বলেছিলাম, কেন রান্না করিসনি? না, তা কেন করব না, তবে বিশেষ কিছু করিনি, মানে পদ। ভেবেছিলাম একা তো খাবো, কে ঝামেলা করে। ভাত করিসনি? ভাত করতে আর কতক্ষণ, এখন তো 11টাও বাজেনি। কিন্তু রেঁধেছি শুধু ধোঁকার ডালনা আর সজনে কুমড়োর চচ্চড়ি। আর কিছু করব? খুব ভালো, আর কিচ্ছু করতে হবে না, একটু ভাত করে নে। আচ্ছা, যখন খাবে তার 15 মিনিট আগে বলো। ঠিক আছে। বসার ঘরে বসে দীপার চিঠিটা খুলল শ্রী। শতপথী কুঞ্জ, হুড়হুলাগড়, 1/5/90। শ্রী দিদি, প্রীতিভাজনী আসু। ভেবেছিলাম তোমাকে একটা চিঠির মতো চিঠি লিখব, কিন্তু পাড়ার ছেলেদের কী এক অনুষ্ঠান, সেই উপলক্ষে ফাংশন হচ্ছে। সাধু মেহের এসেছেন, অজন্তা পট্টনায়ক, কুঞ্জবিহারী পাত্র। বাতিঘর সিনেমার গান গাইছেন কে যেন, সীমাহীন দরিয়া। ছবিটা সুপার ফ্লপ হয়েছিল, যদিও বক্তব্য ছিল চমৎকার। ওই গল্প নিয়ে অন্তত আধুনিক সিগনিফিকেন্ট ছবি হতে পারত। যাই হোক, রিডিমিং ফিচার হয়েছিল ওই ছবির গানগুলি। বহু বছর অবধি ওড়িশার সব শহরে রজর সময়, পুজোর সময়, প্যান্ডেলে প্যান্ডেলে ওই ছবির সব গান বেজেছে। যাকগে, যা বলার জন্য এই চিঠি লেখা তাই বলি, সময় বেশি নেই। গতবারে আমি যখন এসেছিলাম এখানে, তখন সুমনদা আমাকে এক রাতে খেতে বলেছিলেন তার বাড়িতে। সুমনদার বেডরুমের লাগোয়া ড্রেসিং রুমের টেবিলে তোমার একটি বাঁধানো ছবি দেখেছিলাম। কার ছবি জিজ্ঞেস করাতে সুমনদা একটু এম্বারেসড হয়েছিলেন। ওর বেডরুমের বাথরুমে কারোরই যাওয়ার প্রয়োজন ঘটে না, কিন্তু সেদিন সিটিং রুমের লাগোয়া টয়লেটটির দরজার তালা ঝোড়ো হাওয়াতে দড়াম করে পড়ে লক হয়ে গিয়েছিল। হঠাৎই, আমি যাওয়ার একটু আগেই। তোমাকে আমি কৈশোরের প্রথমে 1 ঝলক দেখেছিলাম। সত্যি বলতে কি, তোমার চেহারা আমার মনেই ছিল না, তবে খুব চেনা চেনা লেগেছিল ফটোর চেহারাটি। আবার কখনো দেখা যে হবে তা তো জানা ছিল না। আমার অকারণ ঔৎসুক্য ছিল না, আমি কিছুই জিজ্ঞেস করিনি। সুমনদা নিজে থেকেই বলেছিলেন, দীপা, তুমি হয়তো ভাবছ কার ছবি? এ আমার এক প্রিয় বান্ধবীর ছবি। আমি জিজ্ঞেস করেছিলাম, তিনি কোথায় এখন? সুমনদা বলেছিলেন,
হারিয়ে গেছে। আমি বললাম, সে কি? হ্যাঁ, আন্ডার মিস্টেরিয়াস সার্কামস্ট্যান্সেস। সেবারে আমি আর কোনো প্রশ্ন করিনি। এবারে হুড়হুলাগড়ে এসে তোমাকে দেখেই আমার সন্দেহ হয় যে সুমনদার ড্রেসিং রুমে আমি তোমার ছবি দেখেছিলাম। তোমার কাছে আসার পরদিনই আমি সুমনদার কাছে যাই, তাকে বলি যে আপনার প্রিয় বান্ধবী মিস্টেরিয়াস সার্কামস্ট্যান্সেসের মধ্যে হারিয়ে গিয়েছিলেন, তাকেই বোধহয় দেখলাম। সুমনদা জিজ্ঞেস করলেন কোথায়। আমি বললাম, এই হুড়হুলাগড়েই। আমি যাকে দেখেছি তার নাম শ্রীপর্ণা। ছোট করে বললে, শ্রী। শ্রী? সুমনদা উত্তেজনা গোপন করার চেষ্টা করে বললেন, কিন্তু পারেননি। সুমনদা তারপর বললেন, শি ইজ ম্যারিড, আই নো। তারপর আমাদের মধ্যে কি কথোপকথন হয়েছিল তা বলি। আপনি কি সার্কামস্ট্যান্সেসে উনি হারিয়ে গিয়েছিলেন আপনার জীবন থেকে তার কিছুটা জানতেন সুমনদা? পুরোপুরি মিস্টেরিয়াস ছিল না, তাই না সার্কামস্ট্যান্সেস? ইয়েস দীপা, ইউ আর অলমোস্ট রাইট, বাট নট কোয়াইট। ওর স্বামী আপনাদেরই এক কোম্পানির অফিসার। আমাদের কোম্পানির? কোন কোম্পানির? আমি জানি, কিন্তু বলবো না। যে আপনাকে আঘাত দিয়ে গত 8-10 বছর ধরে অন্যের ঘর করছে, তাকে আপনি কি বলবেন? ছেড়ে আসতে বলবেন স্বামীকে? যদি তারা সুখী হয়ে থাকে তবেও? দাবার চাল একবার চেলে দিলে আর ফেরানো যায় না সুমনদা। না না, পাগল নাকি? আমি কিছুই বলবো না। দাম্পত্য ছাড়াও তো সংসারে হাজার সম্পর্ক থাকে। বন্ধুত্বের সম্পর্ক, মমত্বর সম্পর্ক, প্রীতির সম্পর্ক, একই সুরুচির সম্পর্ক, কি থাকে না? আর তোমার সঙ্গে কি আমার কোনো সম্পর্ক নেই? না থাকলে একদিনের জন্য বুরলা থেকে এলেই আমার সঙ্গে যোগাযোগ করো কেন? আমার কথা ছাড়ুন, আমি আপনার একজন অ্যাডমায়ারার। আমার সম্পর্ক আপনার সঙ্গে ভাই বোনের। আমি গর্বিত, বিস্মিত, মুগ্ধ এক বোন আপনার। তুমি বুঝি শিবরাম চক্রবর্তীর লেখা পড়নি? কোন লেখা? ওই যে পাড়ার একটি ছেলের সঙ্গে একটি মেয়েকে দেখে শুধিয়েছিলেন, ও কে রে? ছেলেটি বলেছিল বোন। তাতে শিবরামের প্রশ্ন ছিল, পিস্তুত না কিস্তুত? আমি হেসে উত্তর দিয়েছিলাম, আমি পিস্তুতও নই, কিস্তুতও নই, কিন্তু আমি আপনার দারুণ বোন। আর আপনি আগে যেসব সম্পর্কের কথা বললেন সেগুলো খুব ডেঞ্জারাস, বর্ডার লাইন সম্পর্ক, প্রান্তিক। ওইসব সম্পর্কর যে কোনোটাই যে কোনো মুহূর্তে অফসাইড হয়ে কর্নার কিক নয় পেনাল্টি কিকের উদ্ভব করে একেবারে প্রেমের নেটেই বলকে পাঠাতে পারে। ওগুলো অ্যাজ গুড অর ফর দ্যাট ম্যাটার অ্যাজ ব্যাড অ্যাজ প্রেমের সম্পর্ক। সুমনদা হেসেছিলেন, কিন্তু সেই হাসিতে উচ্ছ্বাস ছিল না। ওদের ছেলে মেয়ে কি? নেই, এখনও হানিমুন চালিয়ে যাচ্ছে। আচ্ছা, এই শ্রীর স্বামী কি আমাকে চেনেন? চেনেন মানে? আপনার অধস্তন অফিসার আপনাকে চিনবেন না? সে তো 100 অফিসার আছেন। মানে আমার সঙ্গে পার্সোনালি জানাশোনা আছে কি? আমি বোধহয় ঠিক গুছিয়ে বলতে পারছি না। না, পারছেন না, কিন্তু আমি বুঝেছি। আমি সন্ধান দিয়ে গেলাম, বলে গেলাম যে প্রদীপের নিচেই অন্ধকার, অথবা বাগানের মধ্যেই ফুটে আছে ফুল, আপনি দেখতে পাননি। উফ দীপা, তুমি তো বড় ধাঁধাতে ফেলে দিলে আমাকে। সুমনদা, ধাঁধাই তো জীবন। গতকাল হাসপাতালে গেছিলাম, ইচ্ছে করে নাম ভাঁড়িয়ে। ভেবেছিলাম সুমনদা মিসেস জি ব্যানার্জি দেখে আন্দাজ করতে পারবেন, মনে পড়ে যাবে, ক্লু পাবেন একটা। কিন্তু উনি এখনও আদৌ সুস্থ হননি। মাথার চোটগুলি গোলমাল করছে, কী হবে জানি না। তবে ওর ধারণা পেটের উন্সে মারাত্মক, কিন্তু ডাক্তারদের মত অন্য। আমি যেতেই কিন্তু চিনতে পারলেন। সকালেই গেছিলাম, সুমনদার মাও বসেছিলেন। প্রণাম করলাম, আমাকে আদর করলেন। ভারী সম্ভ্রান্ত মহিলা, চেহারায়, আচারে, আচরণে। সুমনদা কি বললেন জানো শ্রীদি? বললেন, জানো দীপা, কদিন আগে মিটিং করছি, একটা স্ট্রেঞ্জ ফোন কল এলো। ভারী স্ট্রেঞ্জ ইনডিড।
সে শুধু জিজ্ঞেস করল আমি কেমন আছি, কিন্তু নাম বলল না, নাম্বার দিল না। গলা শুনে মনে হলো এইটুকু বলেই খুব হাঁপাচ্ছিলেন সুমনদা। আমি কথা বলতে নিষেধ করলাম। সুমনদার মাও তাই বললেন, কিন্তু দম নিয়ে আবার বললেন ম্যানুয়াল এক্সচেঞ্জের থ্রুতে কলটা এসেছিল 2-3 বার। প্রথম 2 বার কোনো কথাই বলেনি। আমি ভালো হয়ে উঠি, তারপর ঠিক বের করব এই কলের অরিজিন। সুমনদার মা আমাকে জিজ্ঞেস করলেন কার কথা বলছে সুমু? আমি বললাম ওর এক বন্ধুর কথা। তোমাকে একটা কথা বলবো শ্রীদি, আমাকে তুমি ভুল বুঝো না। আমার বিন্দুমাত্র ইচ্ছে নয় যে তুমি গোপেন্দাকে ছেড়ে সুমনদার কাছে চলে যাও, কিন্তু আমার এও একটু ইচ্ছে নয় যে তুমি বাকি জীবন অন্যকৃত অপরাধের জন্য নিজেকে এবং সুমনদাকে অভিশপ্ত করো। তোমার বিয়ে তোমার ইচ্ছে হয়নি যে, তা আমি জানি, কিন্তু তোমার আর সুমনদার মধ্যে ভালোবাসাটা দুজনের ইচ্ছেতেই হয়েছিল। এখনও এদেশে কজন মেয়ে নিজের ইচ্ছায় বিয়ে করে বলো তো? বরকে মানিয়ে নিতে হবে, নিয়ে যেন তেন প্রকারেণও খুশি থাকতে হবে, ছেলে মেয়ের মা হতে হবে। এই তো আমাদের শেখানো হয় শিশুকাল থেকে। আমাদের বাঁচার মতো বাঁচতে শেখানো হয় না আদেও। অনেকেই একজনকে ভালোবাসে আর বিয়ে করে অন্যজনকে, এবং বিয়ে করে যে সে সুখীও হয় তেমন দৃষ্টান্ত ভুরি ভুরি জানা আছে আমার। বিয়েটা খেলা নয়, একটা কন্ট্রাক্ট। কিন্তু যে কন্ট্রাক্টের নানা অনুচ্ছেদ ও ধারা দিয়ে ইনকনফার্মিটি, ডিসস্যাটিসফ্যাকশন বেনজলের মতো ঢুকে পড়ে, তাকে অনন্তকাল ধরে টিকিয়ে রাখবে কিনা এবং রাখা উচিত অনুচিত সেটা তোমারই সিদ্ধান্ত, আমার নয়। সেই সিদ্ধান্ত অন্য কেউই তোমার উপর চাপাতে পারে না, এ ব্যাপারে সাহায্যও করতে পারে না। সুমনদা তোমাকে যেমন করে ভালোবাসে তেমন ভালোবাসার গল্প শুধু ফেয়ারি টেলসের বইয়েই পড়া যায় গো। সুমনদার অনেক মহিলার সঙ্গে আলাপ আছে, বন্ধুত্ব আছে, যেমন আমার সঙ্গেও আছে, কিন্তু কারোর সঙ্গেই তার প্রেমের সম্পর্ক নেই। প্রেমজনিত শারীরিক সম্পর্ক কারোর সঙ্গে আছে কিনা তা আমি জানি না, থাকলেও সেটাকে আমি দোষের বলে মনে করি না, কিন্তু আমার সঙ্গে নেই। ওকে যতটুকু জেনেছি তাতে মনে হয় তুমিই ওর জীবনের একিলিসেস হিল, তুমিই অনন্যা। গোপেন্দার সঙ্গে তোমার সম্পর্কটা আর 5 জন বাঙালি দম্পতিরই মতো। তোমরা সুখী, কিন্তু সেটা সহজ কনভিনিয়েন্সের সুখ, নিরুপায়ের সুখ। তোমরা আনন্দিত নও। তোমরা দুজনে একসঙ্গে বাজাও দুজনকে, কিন্তু যুগলবন্দি কাকে বলে তা তোমরা জানো না। তোমার জীবনে ফাঁক আছে অবশ্যই, ফাঁকি না থাকলেও। তাই তোমাকে এই চিঠি লিখছি দুঃসাহসে ভর করে। লিখছি কারণ আমি আমার জীবনকে ভীষণ ভালোবাসি। একটা মাত্র জীবনকে আমি পুরোপুরি এনজয় করতে চাই, উইদাউট এনি রিগ্রেটস, উইদাউট এনি হ্যাং আপস। শ্রীদি, আমার মনে হয় যে তোমার জীবনে জীবন নিয়ে ভাববার প্রয়োজন এবং অবকাশ আছে। ভেবে দেখো। সুমনদার সঙ্গে দেখা করো, এবং তার মা এখন এখানেই থাকবেন। যদি তাকে তুমি চেনো তো তার সঙ্গেও দেখা করো। এটা তোমার কর্তব্য, বিশেষ করে এখন। আমার মায়েদের, মাসি পিসিদের জীবনে ডিভোর্স ব্যাপারটা অত্যন্ত দুরূহ, লজ্জাকর, চূড়ান্ত লোকভয়ের ব্যাপার ছিল, কিন্তু আজ তার নেই। যথেষ্ট মনোরম পরিবেশ মারামারি না করে বা একে অন্যের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়ি না করেও ডিভোর্স পাওয়া বা দেওয়া হয়ে থাকে আজকাল। এই ব্যাপারে নরম হওয়া বা দূর কি হবে ভাবা আর নিজের জীবনটা নষ্ট করে দেওয়া একই ব্যাপার। সিদ্ধান্তটা তোমার, পুরোপুরি তোমার। তুমি কি কখনো ভেবেছিলে স্বপ্নে বা দুঃস্বপ্নেও যে এই হুড়হুলাগড় নামক একটি বিচ্ছিরি নামের অখ্যাত জায়গাতে তোমার ভবিষ্যৎ জীবন তোমার মুখ পানে চেয়ে চোখে চোখ রেখে এমন তীব্র পুলক ভরে ডাক দেবে তোমাকে? বলবে, আয় বাছা আয়, যা তোর চিরকালের, যা ক্ষণকালের লীলাস্রোতের ষড়যন্ত্রে চোখের আড়ালে চলে গিয়েছিল তাই ফিরে এসেছে। ফুটে আছে জানালার পাশের বাগানে বৃষ্টি ধোয়া ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা ফুলেরই মতো, নিষ্কলুষ, শ্বেত এবং পবিত্র সত্তায়,
বলবে আয় আয়, অভ্যেস ছেড়ে তুরীয় আনন্দের জীবনে আয়, যেখানে তোর জন্য জগতের সব পশরা নিয়ে তোর জন্ম জন্মের প্রেমিক তোর অপেক্ষায় আছে। শ্রীদি, সেদিন তুমি ঠিকই বলেছিলে আমি একটি অদ্ভুত মেয়ে, কিন্তু আমি একটি সলিড মেয়ে। আমার মধ্যে কোনো প্রশ্ন নেই, দ্বিধা নেই, ধোঁয়াশা নেই এবং ভয় নেই। আমার বিবেক যা করতে বলে আমি তাই করে গেলাম। আমার ঠিকানা রইল। যদি সাহস চাও তো সাহস, পরামর্শ চাও তো পরামর্শ, টাকা ধার চাইলে টাকা, আর ফুলসজ্জায় রাতে যদি আড়ি পাতার লোকের অভাব হয় তো বান্ধবী। সবই তোমার জন্য তোলা রইল। যখন যা চাইবে পাবে। তুমি ডাকলেই আমি দৌড়ে আসব। যদি এমন দুঃসাহসিক কাজ করতে না চাও তো করো না, কিন্তু আয়নার সামনে, আকাশের সামনে, প্রকৃতির সামনে দাঁড়িয়ে নিজেকে চিরে চিরে দেখো। কারোর প্রতি অন্যায় করলেও বা করতে পারো, শুধু নিজের প্রতি কোনো অন্যায় করো না। সেসব ইডিএসি করত সতী সাধী ভারতীয় নারীরা, সেই সব হতভাগিনী বাল বিধবারা, হারামজাদা পুরুষেরা যাদের তেলে ভাজা মুড়ির চেয়ে একটুও বেশি সম্মান দেয়নি। গোপেন ব্যানার্জির জন্য তুমি তোমার বাকি জীবনটা নষ্ট করো না, এবং করো না সুমন সেনের জন্য। তার প্রভাব, প্রতিপত্তি, সুনাম, বাংলো, গাড়ি, এইসব থেকে আলাদা করে মানুষটাকে যদি ভালোবাসতে পারো, দয়া বা অনুকম্পা নয়, পিওর অ্যান্ড সিম্পল মনের এবং শরীরের ভালোবাসা, তবেই গোপেন্দাকে ছেড়ো। বাইরে থেকে সত্যি বোঝা যায় না দাম্পত্যর, কথাটা মানি। গোপেন্দা হয়তো সুমন সেনের চেয়েও অনেক ভালো স্বামী, সেটা সত্যি কিনা তা তুমিই বলতে পারবে। আমার মা আমাকে চিরদিন বলতেন ঘর জ্বালানি মেয়ে। এখন দেখছি আমি ঘর ভাঙানিও বটে। গোপেন্দা ও সুমনদা কারোর প্রতি আমার কোনো বিরূপতা বা পক্ষপাতিত্ব নেই, এই কথা তোমায় স্পষ্ট করে জানানো দরকার। ভালো থেকো। গোপেন্দার সুমনদার চেয়েও নিজেকে ভালোবেসো অনেক বেশি। ইতি তোমার প্রীতিধন্য দীপা, যে আলো হাতে অন্ধকার ভাঙে। পর পর 4 বোর্ড হারল গোপেন। রুটি আর কষা মাংস আনিয়ে খেয়েছে ওরা, সঙ্গে বিয়ার। খেলতে ভালো লাগছে না। কালুকে নিজের জায়গায় বসিয়ে বারান্দায় এসে বসেছে আরাম করে একটা সিগারেট খাওয়ার জন্য। এমন করে কখনোই হারে না ও। সকলেই ওকে ভয় পায়। যেখানেই ও খেলে সেখানেই যেতে। আজ কিছুই মনে রাখতে পারছে না। হাতের তাস, অতীতের কথা, ভবিষ্যতের স্বপ্ন। চ্যাটার্জি ওকে একটা বই পড়তে দিয়েছিল জিড্ডু কৃষ্ণমূর্তির। কৃষ্ণমূর্তির মূল বক্তব্য ছিল এই যে আমাদের মধ্যে খুব কম মানুষই বাঁচতে জানি। আমাদের মধ্যে অধিকাংশই সকালবেলাটা কাটাই অফিসে গিয়ে কি করব সেই ভেবে। অফিসে যখন থাকি তখন অফিস ছুটির পর কি করব তাই ভেবে কাটাই। আর অফিস ছুটি যখন সত্যি হয় তখন ভাবতে শুরু করি কাল অফিসে গিয়ে কি করব। প্রতি মুহূর্তেই আমরা হয় অতীতে বাঁচি নয় ভবিষ্যতে। বর্তমানে বাঁচতে জানি খুব কম মানুষই। মুহূর্তর মালা গেঁথেই বর্তমান। তাই এই মুহূর্তটিতে কিভাবে বাঁচছি, কতটুকু আনন্দ করছি, সে কাজ করেই হোক কি তাস খেলেই হোক কি প্রেম করেই হোক, সেইটাই আসল কথা। থিওরি খুবই ভালো, সন্দেহ নেই, কিন্তু এত দীর্ঘদিনের কুঅভ্যাস ছাড়া রাতারাতি তো সম্ভব নয়। কিন্তু বর্তমানেই বাঁচতে শিখতে হবে। বসতে একবার ঘুরে গেলেন বারান্দাতে এসে। জোর শব্দ করে নাক ঝাড়লেন এক টিপ নস্যি নেওয়ার পর। তারপর তির্যক চোখে চেয়ে লাল রুমাল দিয়ে নাক মুছতে মুছতে বললেন, কি বউয়ের সঙ্গে ঝগড়া করেছো বুঝি? না, তবে করব হয়তো ভবিষ্যতে। হ্যাঁ, ভবিষ্যৎকে গুলি মারো তো। কালু 2 বোর্ড খেললো, দারুণ জিতছে, এখনো এসো লাখ ফিরতে পারে। মাই লাক হ্যাজ রান আউট বোঝদা, ইট অ্যাপিয়ার্স। তাই বলে চিন্তান্বিত মুখে তাকালেন বোসদা গোপেনের চোখে। তারপর বললেন, মেবি ফর দ্য ডে, বরাবরের জন্য তো নয়, বুঝলে ভায়া। কপাল হচ্ছে দোলনার মতো,
একবার দূরে যায় আর একবার কাছে আসে। তুমি যদি মাটিতে দাঁড়িয়ে থাকো তবে তৈরি থেকো, কখন কপাল তড়াতে ফিরে আসে তোমার কাছে। তৈরি না থাকলে বা অন্যমনস্ক হলেই কপাল এসে তোমারই কপাল ফুঁড়ে ভূতলসায়ী করবে তোমাকে। যে তাড়াহুড়ো করেছে সেই মরেছে। টাইমকে টাইম দিতে হবে। যা সময় লাগবে, যা কিছুর জন্যই হোক না কেন, তা তো দিতেই হবে। চলো, বোর্ডে ফেরার সময় হয়েছে তোমার, ফেরো। আপনি যান, আমি আসছি। পকেট থেকে সিগারেট বের করে বুক পকেট থেকে লাইটারটা বের করতে গিয়েই চিঠিটার সঙ্গে আঙুল ঠেকে গেল। দীপার চিঠি, স্ট্রিক্টলি পার্সোনাল, স্বামী স্ত্রীকে একসঙ্গে। আশ্চর্য মেয়েটা তো, আনইউজুয়াল, নন কনফার্মিস্ট। সিগারেটটা ধরিয়ে লাইটারটা বুক পকেটে রেখে চিঠিটা বের করল গোপেন। তারপর বারান্দাটা যথেষ্ট নিরিবিলি মনে না হওয়াতে উঠে গিয়ে সামনের পার্কের একটা গাছতলার বেঞ্চে গিয়ে বসল। খামটা ছিঁড়ে চিঠিটা বের করল। ব্যানার্জি মশাই, শ্রদ্ধাভাজনেষু, সৎপতিকুঞ্জ, হুড়হুলাগড়, 1590। ঠিক কিভাবে আরম্ভ করব ভেবে পাচ্ছি না, অথচ চিঠি একটি আপনাকে লেখা আমার বড়ই দরকার। আরম্ভটাই মুশকিল। আচ্ছা, প্রথমেই বলি যে আপনাকে আমার খুব ভালো লেগেছে। মানে ন্যাকামি করব না কোনো। আপনি যদি অবিবাহিত হতেন অথবা শ্রীদিকে বিয়ে না করতেন তবে আমি লড়ে যেতাম। শুনছেন তো মশাই? নোট করে রাখুন কথাটা যে আপনাকে আমার খুবই ভালো লেগেছে। আমাকে আপনার কেমন লেগেছে জানি না, বোধহয় ভালো লাগেনি। তাছাড়া লাগবেই বা কী করে? আমার গুণপনার তো কিছুই আপনাকে এই স্বল্প পরিসরের মধ্যে এবারে জানিয়ে আসা গেল না। আমি কিন্তু খুব ভালো গান গাই, শোনানো হলো না এবারে, আর দারুণ রান্নাও করি। তবে আমার পছন্দসই মানুষের জন্য না হলে বড় একটা রাঁধি না। রান্নাও তো প্রেমের প্রকাশের এক বিশেষ মিডিয়াম। যাকে তাকে খাইয়ে ও যেমন তেমন করে খাইয়ে এই গুণের অসম্মান করাটা উচিত নয়। পরের বার আপনাকে খাওয়াবো, এবং যদি জোরে এখানে আসতে পারেন, আমি নতুন কোয়ার্টার পাবার পর তবে এখানেও খাওয়াতে পারি। যদি সাহস করে একা আসতে পারেন, আমার সাহসের অভাব নেই, তবে তো কথাই নেই, উই উইল বিট ইট আপ। এবারে আসল কথাতে আসি। আপনি হয়তো ভাববেন যে আমার কোনো ম্যানার্স নেই, আমার সহবত নেই, এবং আমি অত্যন্ত অসভ্য। কিন্তু এই ছোট্ট জীবনে এবং বিশেষ করে যৌবনে ম্যানার্স, সহবত, সভ্যতা এসবের পরাকাষ্ঠা করতে করতেই যৌবন জীবন ফুরিয়ে যায়। তখন এটা করা হলো না, ওটা করা হলো না, করা হলো তো তাও তেমন করে করা হলো না, এই সবই অভিযোগ জমা হতে থাকে। এবং সেই জমা হওয়া অভিযোগ পুঞ্জীভূত হতে হতে একদিন নিজেরই বুকের মধ্যে বিস্ফোরিত হয়, ছিন্ন ভিন্ন করে দেয় নিজেকে। তখন বেঁচে থাকলেও আমরা ভেজিটেবল হয়ে বেঁচে থাকি। কোনো মানুষের জীবনে সেই রকম বাঁচা অভিপ্রেত নয়। আপনি কি যথেষ্ট বেঁচে আছেন? প্রত্যেক মানুষই তো জীবিকার জন্য কিছু না কিছু একটা করেই। টাকা রোজগার করে, খায় দায়, বিয়ে করে, ছেলে মেয়ে হয়, তাদের ভাবনা ভাবে। তারপর দেখতে দেখতে বুড়ো হয়ে গিয়ে ছেলে মেয়েদের জীবনকেই নিজেদের জীবন মনে করে ঘানির বলদের মতো খাটতে খাটতে একদিন হঠাৎ আবিষ্কার করে যে বুড়ো হয়ে গেছে। পায়ে বাত, বুকে ইস্কিমিয়া, অ্যানজাইনা, রক্তে সুগার এবং কোলেস্ট্রল। সবচেয়ে মজার কথা এই যে তখন সামর্থ্য থাকলেও কেদার বদ্রি যেতে পারবেন না, মরুভূমি বেরোতে পারবেন না, সার্ফ রাইডিংও করতে পারবেন না। অবস্থাপন্ন মানুষেরা যেসব করে থাকেন আর কি। এবং সেই অপারগ মুহূর্তেই সবচেয়ে মজার কথা এই যে ছেলেমেয়েরা ঠিক সেই মুহূর্তেই আমি যেমন আবিষ্কার করে অবাধ্য হচ্ছি, তেমনই আবিষ্কার করবে যে তাদের জীবনটা তাদেরই, জীবনটা উপভোগ করবার। তারা ভুলে যাবে বেমালুম আমি যেমন অনায়াসেই গেছি যে তাদের মা, বাবা, দাদারা
নিজেদের অনেকেই ভাবে বঞ্চিত করে ছেলে মেয়েদের মানুষ করে তোলবার জন্য নিজেদের জীবন বরবাদ করেছেন। অথচ তাদের ত্যাগটাও যেমন সত্য, ছেলে মেয়েদের নিজেদের জীবন নিজেদের এই দাবিটাও তো সত্য। আমাদের বাবা মায়েরা নিজেরা স্বার্থপর না হয়ে নিজেদের জীবন যে নষ্ট করেছেন তাতে কোনো সন্দেহ নেই। তা বলে আপনারা আমরাও যদি তা করি তাহলে তো মূর্খামি চূড়ান্ত হবে। অন্যদের দেখেও যদি শিখতে না পারি তাহলে দেখে শেখার সুযোগ আর আমাদের হবে না। আমার বাড়ির সামনেই একটা 5 তলা ফ্ল্যাট বাড়ি আছে। রাতের বেলা যখন ন্যাশনাল নেটওয়ার্কে 9টার সময় ছবি দেখায় তখন আমি আমার বারান্দাতে দাঁড়িয়ে দেখি যে প্রতি ফ্ল্যাটে আলো জ্বলছে। প্রতি বসবার ঘরে টিভির সামনে বসে বাবা মা ছেলে মেয়ে ছবি দেখছে। প্রতি ফ্ল্যাটেই আনন্দের প্রতিমূর্তি আজ। কিন্তু আজ থেকে 20-25 বছর পর এইসব ফ্ল্যাটের দৃশ্যই একেবারে অন্যরকম হবে। বুড়ো বুড়ি নয়, শুধু বুড়ো শুধু বুড়ি, একজন মাত্র চাকর আর আয়ার দয়াতে অথবা কারোর বিনা দয়াতেই বড় করুণ বাঁচা বাঁচবেন। ছেলে মেয়ে মানুষ করে তাদের সেটেল করে উদ্বৃত্ত আর কিছুই থাকবে না যা দিয়ে অন্তত ওয়েল ডিজার্ভড রিটায়ারমেন্টকে সুখের করে তোলা যায়। তাই বলি যে ভবিষ্যৎ কথাটা এই পৃথিবীর প্রেক্ষিতে একেবারেই আউটডেটেড হয়ে গেছে। বর্তমানটাই আসল, এবং বর্তমানে ভবিষ্যৎকে গেঁথে না রাখতে যে পারবে তার ভবিষ্যৎ তো ফক্কাই, বর্তমানও ফক্কা। আপনি হয়তো এতক্ষণ ভাবছেন যে আনসলিসিটেড এত জ্ঞান দেওয়ার আমার কি দরকার। আমি আপনার কে? এখন কেউ নই, কিন্তু হতে তো পারি। কিছু মনে করবেন না। আমার মনে হয়েছে যে কোনো কারণেই হোক যে আপনি আর শ্রীদি একে অন্যের জন্য যথেষ্ট সম্পৃক্ত নন, অথবা দড়ি দিয়ে বাঁধা জোড়া ডোঙা যেমন মাছ বিলে গিয়ে হঠাৎ দড়ি ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায়, তেমনই আপনাদের সম্পর্ক। পুরোপুরি বিচ্ছিন্ন এখনো হয়নি, কিন্তু দড়ি ছিঁড়ে গেছে। কিছুক্ষণ ঘেঁষাঘেঁষি ঠোকাঠুকি করে একসঙ্গে ভাসবেন হয়তো, কিন্তু কিছুদিন পরেই আলাদা হয়ে যাবেন। তখন আদিগন্ত বিলের ওপর সূর্য ডুবে আসবে। স্বচ্ছ জলের তলায় কচি কলাপাতা রঙা ঝাঁঝিদের তখন শেষ বিকেলের আলোয় কমলা রঙা দেখাবে। পানকৌড়ি গলা লম্বা করে 2 ডানায় আলো মেখে মুহূর্তের জন্য সুন্দরী হবে। ময়ূরকণ্ঠে নীল আর সিঁদুরে লাল শরীরে কাম পাখিরা তাদের কাম চাড়িয়ে দিয়ে মসৃণ আয়নার মতো নিস্তরঙ্গ জলে ফাটা ফাটা রেখা ফোটাবে। কোনো জলচর সাপ সেই শান্ত সুন্দর স্তব্ধ জলজ ছবিকে দ্বিখণ্ডিত করে সাঁতরে চলে যাবে আলোর দেশ থেকে অন্ধকারের দেশে। আর আপনি সেই শীতার্ত আদিগন্ত নীর সাম্রাজ্যে নিরুপায়ে বসে ভাববেন কি ভুলই না করেছেন, কি ভুল। অথচ পৃথিবীতে এমন একজনও পুরুষ অথবা নারী নেই যার জীবন অপর একজন নারী বা পুরুষের দয়া নির্ভর। এই পৃথিবী মস্ত বড় মশাই, পৃথিবী জমজমাট। কোনো একজন যা চেয়েছিল তা দিল না বলে পা ছড়িয়ে কাঁদতে বসা শুধুমাত্র শিশুদেরই মানায়, প্রাপ্তবয়স্কদের আদেও নয়। এই কথাটা সুমন সেনের মতো কেউকেটা তালেবর মানুষকে কিছুতেই বোঝানো গেল না। কবে কাকে ভালোবেসেছিল এক কলকাতার মেয়ে, তার বাড়ি নাকি ছিল যোধপুর পার্কে। তাকে ডিচ করেছে বলে জীবনের সব প্রাপ্তি তার অসার হয়ে গেল। মানুষটা নেহাত ফ্লুকে বড় হয়ে গেছে। সত্যিকারের বড় পুরুষের কোনো লক্ষণ তার মধ্যে আমি অন্তত দেখি না। এমন লোক বাথরুম সংলগ্ন ড্রেসিং রুমে তার প্রেমিকার ফটো সাজিয়ে রেখে হুড়হুলাগড় ইন্ডাস্ট্রি চালাবার অনুপ্রেরণা পায়, এ আমার পক্ষে বিশ্বাসযোগ্য নয়। যে কোনো সফল নারী ও পুরুষের জীবনে সেক্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যতদিন না আমরা এই কথা মেনে না নেওয়ার ভণ্ডামি কাটিয়ে উঠতে পারছি, ততদিন আমাদের সফলতাও সেই রকমই হবে। আপনি দেখবেন যে সুমন সেন যদি তার ওল্ড ফ্রেম খুঁজে না পান, তার সঙ্গে মিলিত হতে না পারেন, তবে আপনাদের হুড়হুলাগড় ইন্ডাস্ট্রিজ একদিন ধসে যাবে। আফটার অল, ইট ইজ এ হিউম্যান মেটেরিয়াল উইচ ম্যাটার্স। জার্মানিতে জাপানে মানুষ ছিল, তাই
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিশাপ ঝেড়ে ফেলে তারা আবার পৃথিবীকে চোখ রাঙাচ্ছে। সেই রকম মানুষ আসে একমাত্র তৃপ্ত পুরুষ ও নারীর প্রজন্ম থেকেই। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। যদি পারেন তো সুমন সেনের সঙ্গে তার প্রেমিকার মিলন ঘটিয়ে দিন। একদিন ছলছুতোয় এমডির বাংলোয় চলে গিয়ে সেই ফটোটা দেখে আসুন এবং তারপর গরু খোঁজার মতো খুঁজতে শুরু করুন। যার গরু হারিয়েছে তার গরুটাকে ফিরিয়ে দিন। জানি না সেই গাভী এতদিনে সবৎসা হয়েছে কিনা। হুড়হুলাগড়কে বাঁচান, সেটাই হবে এমডির এবল অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ। সুমন সেনকে আমিও ভালোবাসি। মানুষটার জন্য আমার কষ্ট হয়। যদি তার প্রেমিকাকে কখনো খুঁজে পান এবং দেখেন যে তিনি বিয়ে টিয়ে করে সুখে সংসার করছেন, খবর তো সেই রকমই, তাহলে তার সংসার ভেঙেও তাকে সুমন সেনের কাছে পাঠিয়ে দিন। তার সংসারে যে ফাঁক হবে বা ক্ষয়, তা আমি পূরণ করতে রাজি আছি। তা সেই ভদ্রলোক যেমনই হন না কেন, কথা দিচ্ছি। আপনি একা নন, ওই ফটোটি পেলে প্রিন্ট বা জেরক্স করিয়ে নিয়ে আপনার সব কলিগকে দিন। সুমনদাকে কোনো ডাক্তারই বাঁচাতে পারবে না। পারলে পারে একমাত্র সেই মেয়েটি। তার নাম আমি জানি না। এতক্ষণে নিশ্চয়ই বুঝলেন যে আমার কি স্বার্থ। আমার স্বার্থ এই যে আমি সুমন সেনকে ভালোবাসি। তার মতো মানুষকে পুনরুজ্জীবিত করতে যে কোনো মানুষেরই যে কোনো মূল্য দিতে রাজি থাকা উচিত। কারণ ওর মতো মানুষ আমাদের দেশে কমে আসছে। উনি হলেন সেই হাইলি এন্ডেঞ্জার্ড স্পিসিসের মতো। যে দুজন পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের এমডি এই নরমেধ যজ্ঞে মেতেছিলেন, তাদের বিরুদ্ধে কেস হলেও তারা বেকসুর খালাস হবেন আর চাকরিও যাবে না। তাদের শিক্ষা একমাত্র সুমন সেনই দিতে পারেন, যদি তিনি ভালো হয়ে ওঠেন। আইন এদেশে এখনও প্রকৃতার্থে বলবতী হয়নি। কবে যে হবে তাও জানি না। ভালো থাকবেন। আমি সুমনদার জন্য এবং আপনার জন্যে কি করতে পারি জানাবেন। ইতি অবিশ্বাস্য আনইউজুয়াল দীপা, যে দ্বীপ জেলে যায়। চিঠিটা পড়ে অনেকক্ষণ স্তম্ভিত হয়ে রইল গোপেন। মেয়েটি হয় পাগল নয় ইমবেসাইল। এমডিকে যারা মারবার চক্রান্ত করেছিলেন তাদের হয়ে কাজ করছে না তো মেয়েটি। দীপা হয়তো ওরা চায় এমডিকে প্রাণে মারতে পারল না বলে একটা যাচ্ছে তাই স্ক্যান্ডেল রটিয়ে তাকে লোকের কাছে ছোট করতে। নইলে এইরকম চিঠির তো কোনো মানেই বোধগম্য হচ্ছে না। গোপেনের মাথার মধ্যে ভোঁ ভোঁ করছিল। পার্কটা এখন নির্জন। কৃষ্ণচূড়া গাছ আছে অনেকগুলি। দুটো বাঁদর লাঠি গাছ আছে, একটি আকাশমণি বা আফ্রিকান টিউলিপ। গোল্ডেন ওরিওল পাখি ডাকছে কৃষ্ণচূড়া গাছের ওপরে বসে। এত সব জানত না গোপেন। বোসদার কাছে শিখেছে এখানে এসে। কলকাতায় থাকতেই বোসদা বার্ড ওয়াচিং ক্লাবে সভ্য ছিলেন। নিজের ভাঙা হেরাল্ড গাড়ি করে প্রতি রবিবারেই তিনি বেরিয়ে পড়তেন পাখি দেখতে। কান টানলেই যেমন মাথা আসে, তেমন পাখি চিনতে গিয়ে গাছ চিনেছিলেন। কিছু কিছু তার কাছ থেকেই চিনেছে গোপেন। গোপেন আবারও চিঠিটা বের করে পড়ল। চিঠিটা দ্ব্যর্থক, আনসলিসিটেড জ্ঞানমাত্র নয়। ওই চিঠিতে আরও কোনো গভীর ও বিপজ্জনক বার্তা আছে বলেই সন্দেহ হচ্ছে। আজ সকালে হাসপাতালে এমডি এবং শ্রীর রিয়াকশন এবং দীপার এই চিঠি, গোপেনের মনে হতে লাগল এই দুইয়ের মধ্যে কি কোনো অদৃশ্য যোগাযোগ আছে। আর একটা সিগারেট ধরিয়ে চিঠিটা খুলে আর একবার খুব আস্তে আস্তে পড়ল গোপেন। এবার মানেটা যে প্রাঞ্জল হয়ে আসতে লাগলো। যোধপুর পার্কে বাড়ি, হ্যাঁ তাই তো, যোধপুর পার্কেই তো শ্রীদের বাড়ি। রহস্যর উন্মোচন যেমন হলো, তেমন হঠাৎ এক বিষণ্ণতাও তাকে ছেয়ে ফেলল। এমন সময় বোসদা বারান্দায় এসে তাকে খুঁজে না পেয়ে বাগানের দিকে চেয়ে তাকে দেখতে পেয়ে এদিকে আসতে লাগলেন। তার পেছন পেছন কালু। বোসদা বললেন, কি হলো, কি হলো তোমার গোপেন? পেটটা ব্যথা করছে বোসদা। আমার মনে হয় মাংসটা ভালো ছিল না। হতেই পারে না,
ইয়াকুবের দোকানের মাংস কলকাতার রয়্যাল হোটেলের চেয়েও ভালো। কি জানি, পেটটা খুব ব্যথা করছে, আমি বাড়ি যাব। বাড়ি যাবে? হ্যাঁ যাও, তবে মিথ্যে ইয়াকুবকে দোষী করবে না ভায়া। যা তো কালু, গোপেনের জিপ যাচ্ছে, এই বেলা চলে যা। পানি ট্যাঙ্কির মোড়ে নেমে একটু আনাজ কিনে নিয়ে আয়। রাতে খাবিটা কি? আর তাছাড়া কাল কারখানায় যাবার আগে খেতে হবে তো। আর যাচ্ছিস যখন, তখন এই ইয়ারকেও সঙ্গে নিয়ে যা। চেনটা ঘর থেকে নিয়ে আয়, ওর একটু এক্সারসাইজ হবে। 3 বছরের কুকুর বাড়ি বসে বসেই বাতে ধরে গেল, যেমন আমার কাকা। গোপেনের মনটা ভালো ছিল না। একাই সে যেতে চেয়েছিল, কিন্তু সঙ্গে জিপ থাকতে না করাটা ভালো দেখায় না। ও আস্তে আস্তে জিপের দিকে হেঁটে এগোলো। কালু ভিতরে গেল থলে আর চেন আনতে। জিপের কাছে দাঁড়িয়ে ভাবছিল গোপেন যে এখন 3টে বাজে, এই সময় বাড়ি গিয়ে করবেই বা কি? শ্রীকে ফেস করতে হবে, শ্রীরও ফেস করতে হবে ওকে। শ্রীর চিঠিতে কি লিখেছে দীপা কে জানে। কালু এসে জিপে বসল, ইয়ারকে পেছনে তুলে দিয়ে বলল, বেশি আহ্লাদ করবে তো মারবো পোঁদে এক নাতি। বুঝতে আহ্লাদে এটাকে একবারে মাথায় তুলে রেখেছে। আলাদা কোয়ার্টার পেলেই কেটে পড়বো, বুঝলে গোপেনদা? মশারির মধ্যে কোলবালিশ করে শোয়। টেবিলে খেতে বসে আমাদের উল্টো দিকে চেয়ারে ইয়ার বসে খায়, একেবারে গা ঘিন ঘিন করে। বুঝদা বলেন, আহা, কুকুর বলে কি মানুষ নয়? আদিক খেতে আর সহ্য হয় না। পানি ট্যাঙ্কির আগে হিল ভিউ বার, বাগানে চেয়ার পাতা আছে লাল নীল ছাতার নিচে। জিপটা তার কাছাকাছি এলেই গোপেন বলল, এই কালু, হবে নাকি? আরে এইসব অভ্যাস তো ভুলেই গেছি গোপেনদা। ছুটিতে যখন ঢেনকানলে যাই তখন একটু আদ্রু। বোসদার মুখ্য তো বিয়ার, তাও গেলাস প্রতি 2টি করে জেলুসেল এমপিএস খাবেন। চলে না, চরিত্রটাই নষ্ট হয়ে গেল তোমাদের কলকাতার এই কায়স্থ পার্টির খপ্পরে পড়ে। তা তুই কি নামবি? কি বলিস? চলো গুরু, তোমার সঙ্গে জাহান্নামেও যেতে রাজি। বাইধরটা তো বসে থাকবে। ছেড়ে দাও না, তুমি চালিয়ে যাবে। আরে আমি কি চালাই নাকি? আমার যখন 10 বছর বয়স তখন বাড়ির শেষ গাড়ি বিক্রি হয়ে যায়। তা শিখে নাও। শিখেছিলাম আমাদের ড্রাইভার রঘুবীর সিংয়ের কোলে বসে। স্কুল যেতাম আসতাম নিজেই চালিয়ে। তা ভুলে গেছো নাকি? জিপ থেকে নামতে নামতে কালু শুধল, কিন্তু পরক্ষণে ইয়ারের কথা মনে পড়াতে বাইধরকে 2টো টাকা দিয়ে বলল, ওই যে চিনেবাদাম বিক্রি হচ্ছে, কিনে নিয়ে খেতে খেতে বাইধর ভাই এটাকে একটু হাঁটিয়ে দাও তো। ঠিক আছে, বাইধর বলল। কালু আবার শুরু করল, কি গো, ভুলে গেছো গাড়ি চালাতে? গোপেন অন্যমনস্ক ছিল, ওর মাথা আজ সকাল থেকে কাজ করছে না। বলল, হ্যাঁ কি বললি? বলছি গাড়ি চালাতে কি ভুলে গেছো? বাজে কথা। 3টে জিনিস একবার কেউ শিখলে, 3টে নয় 4টে জিনিস কখনো ভোলে না। কি কি জিনিস? ফাকিং, সাইক্লিং, ড্রাইভিং আর সুইমিং। যতই আউট অফ প্র্যাকটিস হোক না কেন, ঠিক চালিয়ে যাবে। অন্যদিন হলে কালুর চোখা চোখা কথাবার্তা অ্যাপ্রিসিয়েট করত গোপেন, কিন্তু আজ কেমন ম্যাদামারা হয়ে গেছে। কালু আবার জিজ্ঞেস করল, কি খাবে কি তাহলে? হুইস্কি। সূর্য তো এখনো ডোবেনি, শীতকালও তো নয়। তার উপর খাওয়ার সময় তো বিয়ার খেলে। আফটার বিয়ার হুইস্কি কিন্তু রিস্কি, নেশা হয়ে যাবে। গোপেন বলল, আজ আমার নেশা করতে একটু ইচ্ছে করছে। ওরে বাবা, তারপর আবার অন্য কিছুর ইচ্ছা হবে না তো? কি হয়েছে বলো তো তোমার? তাসে হেরে গেলে অতগুলো হাত। চিরদিনই তো বলো হুইস্কি আফটার সানডাউন, আর আজকে তুমি। আজ একটা বিশেষ দিন কালু। কি ব্যাপার কি? তুই তো জিতেছিস, তুই তো জীবনে কোনোদিন জিতিস নি। তা ঠিক, মাই প্লেজার। আমি আজ তোমাকে খাওয়াবো। না না, আমি খাওয়াবো, আমি তোকে নিয়ে এলাম তো। সে হবেক্ষণ। মদের টেবিলে বসলে যা সবচেয়ে আগে হারায় তা হচ্ছে সময়।
তার অনেক পরে স্বভাব, চরিত্র, লিভার ইত্যাদি। উঠল যখন টেবিল ছেড়ে তখন 8টা বাজে। গোপেন 8টা খেয়েছে। জীবনে অতগুলো হুইস্কি একসঙ্গে কখনো খায়নি। কালু খেয়েছে 6টা। ও গোপেনের জন্য একটু চিন্তিত। কালু বলল, চলো তোমাকে আগে বাড়ি পৌঁছে দিই। বৌদিকে বলবো আমি তোমাকে জোর করে খাইয়েছি, তোমার দোষ নেই। তা কেন? আর তাছাড়া দোষগুণের কি আছে? রোজ থরি আমি খাই। সে আমিও তো বছরে মাত্র 2 দিন খাই। কোন কোন দিন খাস? এই যেদিন বৃষ্টি পড়ে সেদিন, আর এই যেদিন বৃষ্টি পড়ে না সেদিন। সালা। দুজনেই হেসে উঠল, মাতালের হাসি। গোপেন কখনোই ভাষাতে ঢিলে দেয় না বলেই বুঝতে পারল ওর মধ্যে অনেকগুলো গোপেন ছিল। তারই মধ্যে এক শুকিয়ে থাকা শালা আজ থলি থেকে বেরিয়েছে। জিপে উঠে গোপেন বলল, এই তোরা আনাজ বসুদার হাতে কি খাবেন? দেবদারু পাতা ভেজে দেবো, ওর সঙ্গে জবা ফুলের ঝোল। ছাড়ো তো। ইয়ার কোথায়? তারপরে ঘাড় ঘুরিয়ে বলল, যা ভেবেছিলাম দেখো গাড়িতে অপকর্ম করছে, কি দুর্গন্ধ। বাইধর কোথায়? হ্যাঁ তাই তো, ওই দেখো সেও নালার ধারে অন্ধকারে অপকর্ম করছে। তা বাবা, এটাকেও তো সঙ্গে নিয়ে যেতে পারতি, যত সব। কালু ইনসিস্ট করলো যে আগেই গোপেনকে নামিয়ে দিয়ে যাবে। বাইধর যখন জিপটা এনে দাঁড় করালো গোপেনদের বাড়ির দরজায়, তখন কালু নেমে চেঁচিয়ে বলল, বৌদি ক্ষমা করে দেবেন বৌদি, দাদাকে আমরাই আটকে রেখেছিলাম। আনাজ কিছু নিয়ে যাবি নাকি কালু? গোপেন শুধল, কালুর কথাতে ভ্রুক্ষেপ না করে। দুধ ছাড়ো তো, বললাম তো দেবদারু পাতা ভেজা জবা ফুলের ঝোল হবে, ওতেই হবে। ওপর থেকে স্ত্রীর কোনো সাড়া পাওয়া গেল না। কালু বলল, কি বুঝলে? বৌদি বাড়ি নেই। ইউ আর লাকি। চান করে দুখিলি পান আর বাবা জর্দা 200 নম্বরের মুখে ফেলে দাও, কেউ বুঝতে পারবে না। গোপেন ভাবছিল এরকম তো কখনোই হয়নি। স্ত্রী যদি কোথাও গিয়েও থাকে, ভরতের কি হলো? কি ভাবছ? না কিছু না। বাড়িতে তো ঢোকা যাবে না এখন, তালা বন্ধ যে। ও তাহলে আমাদের ওখানে ফিরে চলো। এমন সময় বাইধর বলল, আমাকে ডিজেল নিতে হবে। বিরক্তি মাখা গলায় গোপেন বলল বাইধরকে, তা এতক্ষণ কি করছিলি? দিনভর মনে ছিল না? আর স্লিপ? আমি যখন ফিরব নিয়ে নেব। এখন চল, আমি তোর সঙ্গে যাচ্ছি। যাবে? রাত হয়ে যাবে না? হলে হবে, চল। গোপেনের চোয়াল শক্ত হয়ে আসতে দেখল কালু। বাইধর জিপের মুখ ঘোরালো টাউনশিপের দিকে। আজকের পর্ব এখানে শেষ করলাম। আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নতুন যারা এসেছেন চ্যানেলে, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার একটি ছোট গল্পেরও চ্যানেল আছে, গল্পগত কৃতি শর্ট স্টোরি। ছোট গল্প যদি আপনারা শুনতে পছন্দ করেন, অবশ্যই সেই চ্যানেলটি একবার ঢু মেরে আসতে পারেন। এছাড়াও এই চ্যানেলেও প্রচুর ছোট গল্প আছে, সেখান থেকেও শুনতে পারেন। ফিরে আসছি খুব শিগগিরই। নমস্কার, সবাই ভালো থাকবেন।